থ্যাংক ইউ। আমি আমার বক্তব্যটা এবারে দিয়ে দিই, কারণ সবাই আলোচনা করেছেন শুনলাম, আরও আলোচনা বাকি আছে মনে হয় আরও এর। যাই হোক, প্রয়োজন মনে হয় হবে। উচ্চকক্ষের গঠনের প্রস্তাবটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেই প্রথম উচ্চারিত হয়েছে অনেক আগে, এবং আমাদের 31 দফায় এমবডিড আছে। আমরা এখনও সেই জায়গায় আছি, সেখানে আমাদের উদ্দেশ্যটা বর্ণিত আছে। আমি এখানে বেশি সময় না নিয়ে শুধু এক লাইনে বলতে পারি যে দেশের সমাজের বিশিষ্টজন, জ্ঞানীগুণী, প্রজ্ঞাবান, অভিজ্ঞ লোকজনদের বিভিন্ন সেক্টরে, যারা রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের রিপ্রেজেন্টেশন থাকবে, তাদের মেধার প্রতিফলন ঘটবে এবং জাতি গঠনে তাদের ভূমিকা থাকবে, তাদের কন্ট্রিবিউশনটা থাকবে। এইখানে তখন আমরা 100 আসনের চিন্তা করেই সেটা আমরা দিয়েছিলাম, এবং সেই জায়গাতেও আমরা আছি। কিন্তু তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে আমরা ডিটেইলিং করার জন্য কখনো সেটা ডিটেল পরিকল্পনা প্রকাশ করিনি। সেখানে আমাদের সেই ধারণা থেকে আমরা সেই হাউস গঠনের জন্য সেই প্রস্তাবটা করেছিলাম। এখন বলতে পারেন যে দিস ইজ আওয়ার ব্রেইন চাইল্ড। সেখানে এটা আনইলেক্টেড বডি হিসাবে, ইনডাইরেক্টলি বডি হিসাবে আপনি কি কি অথরিটি দিতে পারেন, সেক্ষেত্রে প্রথমটা ঠিক আছে। আইন প্রণয়নের ক্ষেত্রে লোয়ার হাউস যে আইনটা পাশ করবে সেটা আপার হাউসে যাবে, এবং আপার হাউস সেটা পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে, এখানে আপনারা 2 মাস বলেছেন যে 2 মাসের বেশি আটকে, তখন আমরা কিন্তু সংশোধনে দিয়েছিলাম যে 1 মাসের বেশি আটকে রাখতে পারবে না, তাহলে আটকে রাখলে সেটা অনুমোদিত বলে বিবেচিত হবে। কারণটা হচ্ছে যে কোনো পার্লামেন্টের সেশন ওয়ার্কিং ডেজ হিসাব করলে ম্যাক্সিমাম আমরা দেখেছি বছরের প্রথম অধিবেশন এবং বাজেট অধিবেশন ছাড়া তেমন কোনো সেশন মোর দেন 60 ডেজ হয়েছে তেমন কোনো খুব একটা দেখা যায় না। তো সেই ক্ষেত্রে যদি 2 মাসেই ওখানে আটকে থাকে, এক সেশনে কোনো বিল আর পাশ হবে না। পাশ না হলে যেটা হবে, সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে, আইন প্রণয়নের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হবে। তো সুতরাং ওখানে 1 মাস থাকাটাই ঠিক হবে, এবং সেইটা পরবর্তীতে আবার লোয়ার হাউসে আসবে, তাও প্রেসিডেন্টের কাছে যাবে প্রসিডিউরালি। তো সেই জন্য যেটা যাচাই বাছাই এবং ফার্স্ট রিডিং বিল উপস্থাপন, সেকেন্ড রিডিং বক্তব্য, থার্ড রিডিং যাচাই বাছাই কমিটি স্ট্যান্ডিং কমিটিতে যাবে, সংসদীয় কমিটিতে, সেখান থেকে আবার ফেরত আসবে এবং ফোর্থ রিডিংয়ে সেটা পাস হয়। তো এই রিডিংগুলো জরুরি হয়। কখনো কখনো জনমত যাচাই বাছাইয়ের জন্য বহু বক্তব্য আসে, মেম্বারদের কাছ থেকে অনেক সময় নিয়ে এটা আলোচনা হয়। তো সুতরাং এর পরে যদি আবার উচ্চকক্ষে যথেষ্ট সময় নিয়ে সেটা দিতে হয়, সেটা একটা দীর্ঘসূত্রিতা ছাড়া আর কিছুই নয়, এবং সেটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেকটা অসুবিধার সৃষ্টি হবে, সেটা বিবেচনা রাখতে হবে। আর দ্বিতীয় হলো খতে যেটা বলেছেন যে উচ্চকক্ষ বিল পর্যালোচনা বিশ্লেষণ করে আইন দ্বারা নির্ধারিত, মানে উক্ত ওই এক আইন আর নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন বা প্রত্যাখ্যান করবে, বা প্রত্যাখ্যানের ক্ষেত্রে আপনাদের সংশোধনে আনতে হবে, বা সংশোধনী সুপারিশ করবে। যদি একটা ইনডাইরেক্টলি ইলেক্টেড বডির কাছে লোয়ার হাউসের ডাইরেক্টলি সোভারেইন পার্লামেন্টের ক্ষেত্রে জনগণের প্রতিনিধি হিসেবে যে আইনটা পাশ করবে, সেটা যদি তারা সরাসরি আনইলেক্টেড বডি প্রত্যাখ্যান করার ক্ষমতা পায়, সেটা ডেমোক্রেটিক্যালি প্র্যাকটিসটা ঠিক হবে না। সুপারিশ সহ প্রেরণ করুক। তারপরেরটা বলেছেন যদি উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে, মানে সেই ক্ষেত্রে শুধু আর কোনো ফর্মালিটিস নাই, প্রেসিডেন্টের কাছে পাশ করার জন্য যাবে, সেট ইজ অল রাইট। এরপরে যদি উচ্চকক্ষ কোনো বিল, এগেন এখানে প্রত্যাখ্যান শব্দটা না লিখে সংশোধনের সুপারিশ করে, ওই ফার্স্ট অপশন তো গেল, সম্মতি দিলে সেটা আর অসুবিধা নেই, সংশোধন দিলে তারপরে ঘতে যেটা লিখছেন সেই ক্ষেত্রে হবে না, সে যেখানে আসবে যে ক্ষেত্রে উচ্চকক্ষ সংশোধনের সুপারিশ সহ বিল পুনর্বিবেচনার জন্য নিম্ন কক্ষে পাঠাবে, এখানে পাঠাতে পারবে না, পাঠাবে, তারপরে পারবে শব্দটা কাটা দিয়ে, সেক্ষেত্রে নিম্নকক্ষ উচ্চকক্ষের প্রস্তাবিত সংশোধনগুলো সম্পূর্ণ ও আংশিকভাবে গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবে। ঠিক আছে। এরপরে উচ্চকক্ষের কাছ থেকে ফেরত পাঠানো বিল যদি নিম্নকক্ষের অধিবেশনে পাশ হয় আর কি, সেটা উপরের অনুচ্ছেদে যেভাবে পাশ হলো,
তবে উচ্চকক্ষের অনুমোদন ছাড়াই বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। এটা ঠিক আছে, কারণ ফের আবার উচ্চকক্ষে পাঠানোর প্রয়োজন হবে না। এটাই আসলে প্র্যাকটিস। এখন যেভাবে রাষ্ট্রপতি আর্টিকেল 80 অনুসারে একবার বিল ফেরত পাঠাতে পারেন পার্লামেন্টের পাশকৃত বিল, সেই ক্ষেত্রেও পার্লামেন্ট আবার জেনারেল মেজরিটিতে এটা পাশ করে পুনরায় পাঠালে সেটা রাষ্ট্রপতি সাইন করতে বাধ্য, সেটা বলা আছে। এক্ষেত্রেও একই রকম প্রায় বিধানটা। তারপরের দুইটা বিধানে আমাদের দলের পক্ষ থেকে এটা আমাদের রিজার্ভেশন আছে। এইটা আমরা কখনোই সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো বিল একটা ডাইরেক্টলি আনইলেক্টেড প্রতিনিধিদের হাউসে আমরা পাঠাতে চাই না, পারি না। সেই জন্য এখানে একটা বোটলনেক সৃষ্টি হবে। আমরা সংবিধান সংক্রান্ত যে কোনো বিল উচ্চকক্ষে পাঠানোর বিরুদ্ধে। আর তারপরেরটা তখন আর আলোচনায় আসবে না। সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের ক্ষেত্রে যেগুলো আর্টিকেলে চেঞ্জ সেটা আসবে, সেটা আর আসবে না। এইখানে আবার একটু আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি দফা 1-এর মধ্যে দ্বিতীয় লাইনে নিম্নকক্ষে পাশকৃত অর্থ বিল ব্যতীত সকল বিল। এইখানে অর্থ বিল সহ যে সমস্ত বিলগুলো আমরা 70 অনুচ্ছেদে পার্লামেন্ট মেম্বারদেরকে স্বাধীনতার ক্ষেত্রটা রাখিনি আমরা সবাই। এখানে অর্থ বিল আছে, আস্থা ভোট আছে, সংবিধান সংশোধনী আছে এবং জাতীয় নিরাপত্তা উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি আছে। এই 4টা ক্ষেত্রের বিলের বিষয়ে উচ্চকক্ষে পাঠানো যাবে না, যেহেতু যেখানে সংসদ সদস্যরাই স্বাধীন নন এখানে মতামত দিতে এই 4টা বিষয়ে। সুতরাং সেই বিষয়গুলো যদি আপনি আবার আপার হাউসে পাঠান, সেটা একটু কন্ট্রাডিক্টরি হয় যে নিম্নকক্ষের রাইট অফ দি ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস যারা সোভারেইন, তাদেরকে আপনি আবার আন্ডারমাইনিং করা হবে, যে তাদেরটা আবার ওভাররাইট করা একটা আনইলেক্টেড বডির ক্ষেত্রে সেটা কখনো ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না। তো সেই জন্য এখানে একটু আপত্তি আছে। অর্থ বিল, আস্থা বিল, সংবিধান সংশোধন বিল এবং জাতীয় নিরাপত্তা উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি, যেটা আমরা এগ্রিড হয়েছে প্রায় আর কি, আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে এগ্রিড হয়েছি, এই 4টা ক্ষেত্র বাদে বাকিগুলো উপস্থাপন হবে জেনারেল বিল হিসাবে, সেগুলো যাবে অ্যাকসেপ্ট দিস বিলস। তখন সেটা যেভাবে বলেছি ওইভাবে আছে। এইভাবে হলে আমরা আছি, আর এইভাবে না হলে উই আর সরি দ্যাট আমরা আপনাদের সাথে এই জায়গায় আমাদের একটু দ্বিমত আছে বা ভিন্ন মত আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই বিষয়ে আর বক্তব্য না দিলে খুশি হব, না দিতে হলে আর কি, না দিতে হলে। থ্যাংক ইউ। মাননীয় সহসভাপতি, আপনি কি পরিষ্কার হতে পেরেছেন যে সালাউদ্দিন ভাই কিভাবে হলে আছেন, কিভাবে হলে নাই? সেটা পিয়ারের প্রসঙ্গটা তো না, উনি ফাংশনের কথা বলছিলেন। আচ্ছা, এই মাইক্রোফোন দেন। জাভেদ রাসিন, আপনি জাভেদ প্রশ্নটা আবার করুন। জাভেদ প্রশ্নটা আবার। ভাই আমি প্রশ্ন সংবিধান সংশোধনের জন্য পৃথিবীর সব দেশে ডাইরেক্টলি ইলেক্টেড মেম্বার অফ দি হাউস, মেম্বার অফ রিপ্রেজেন্টেটিভ আর কি, জনগণ তাদেরকে সেই ক্ষমতাটা দিয়েছে। উপরের হাউস কি জনগণ কর্তৃক নির্বাচিত হবে? তাহলে আমার দ্বিমত নাই। না ভাই, আমার প্রশ্নটা হচ্ছে সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিল উচ্চকক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাশ করতে হবে। এটা যদি না থাকে তাহলে কি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চকক্ষের 100 জন প্রার্থী মনোনীত হবে? সেটা আপনাদের বক্তব্য। না, আপনারা রাজি আছেন কিনা? না, আমরা তো পিআরে নাই। আচ্ছা, আমরা পিআরে নাই, আমরা তো বলেছি আমরা 100তে আছি। 100তে আছি, পিয়ারে নাই। ফাংশনের ক্ষেত্রে ওনারা কতগুলো সংবিধান সংশোধন তো আমরা তো এটা প্রশ্নই আসে না। একটা যদি থিওরিটিক্যাল আলোচনা, একটা থিওরিটিক্যাল আলোচনা, পৃথিবীর কোন পার্লামেন্টে ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ছাড়া কেউ সোভারেইন নয়, এবং সোভারেইন পার্লামেন্ট ছাড়া কেউ দেশের কনস্টিটিউশনে হাত দিতে পারে না। সেই ক্ষেত্রে যদি আমরা একটা আনইলেক্টেড এক্সপার্ট কমিটির কাছে সংবিধান সংশোধনের ক্ষমতাটা দেই, তাহলে পরে সেটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না। দিস ইজ দি প্রিন্সিপাল অফ দি ল, এবং এখানেই হচ্ছে সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন, এখানেই হচ্ছে আর্টিকেল 7 অনুসারে সুপ্রিমেসি অফ দি পিপল অফ দি কান্ট্রি, এবং তাদের সেই ক্ষমতাটা আপনি তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধির বাইরে, তাদের ছাড়া ইনডাইরেক্টলি ইনডাইরেক্টেড আর একটা হাউসের কাছে কনস্টিটিউশন চেঞ্জ করার মতো ক্ষমতা দিবেন, এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না।
ওয়ার্ল্ড ওয়াইড, যদি থাকে আপনারা মেসাল দিতে পারেন। সালাউদ্দিন ভাই, আমার শুধু Thank প্রশ্ন you. যে এখনকার পদ্ধতিতে জাতীয় সংসদে যে সংরক্ষিত নারী আমরা আসনের আসলে এমপিরা, সেন্স বুঝি তো, তারা কি সংসদ আপনারা চাচ্ছেন constitution পার্লামেন্টের amendment- একটা আপার হাউস আনইলেক্টেড বডি হলেও সেখানে যাতে সংবিধান সংশোধনের বিষয়টা নিয়ে এসে জীবনে কেউ সংবিধান সংশোধন না করতে পারে সেই সেন্সটা আমরা জানি তো, বুঝি তো, কিন্তু কথা হচ্ছে সেটা ইম্পোজ করবেন কেন? সেটা যদি জাতি সর্বসম্মতভাবে গ্রহণ না করে ইম্পোজ করাটা তো ঠিক না, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আর থিওরিটিক্যালি কেন এটা ফিজিবল নয় সেই কথাটাই আমি বলতে চেয়েছি। আমাদের তো উদ্দেশ্যের কোনো ঘাটতি নেই, কিন্তু কথা হচ্ছে যে জাতির উপরে এমন এমন জিনিস নিপতিত না হোক, ইম্পোজ না হোক, যেটা পরবর্তীতে অনেক বেশি ডিফিকাল্টির সৃষ্টি করবে ন্যাশন পরিচালনায়। থ্যাংক ইউ। ভাই, মানে ভোটের অনুপাতে, ভোটের যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এটা তো পুরো পৃথিবীতেই ডেমোক্রেটিক একটা প্রসেস। আমার মনে হয় আনইলেক্টেড জিনিস না। না না, এই থিওরিটিক্যাল ডিবেটে যাওয়ার দরকার নেই। আপার হাউসেও জাভেদ এই থিওরিটিক্যাল যেখানে ডিবেটে আমরা যাব না। PR উনি ওনার পদ্ধতিতে position লোয়ার খুলে হাউস দিচ্ছেন। গঠিত হয় সেক্ষেত্রে তো আলাদা। সেটা তো আচ্ছা, বুঝি নাই। জাভেদ আমি আপনাকে যেখানে request করি, সালাউদ্দিন ভাই, লোয়ার হাউস সালাউদ্দিন ভাই, সেক্ষেত্রে আলাদা। না আচ্ছা, ভাই, সালাউদ্দিন বুন্দেসটাগে কিন্তু ভাই, সেম জিনিসটা আছে, জার্মানিতে আচ্ছা, আছে। আমি 80-90টা দেশে বিভিন্নভাবে পিআর প্র্যাকটিস হয়, সেটা লোয়ার হাউসের ক্ষেত্রে আচ্ছা, primarily হয়। সালাউদ্দিন ভাই, সেই ক্ষেত্রে তো আমি যাচ্ছি ভাই, না। আপনার মনোযোগ আকর্ষণ আপার করতে- হাউসও আছে। লোয়ারে আচ্ছা, যেখানে অ্যালাউড তখন আপারে অ্যালাউড হয়। আচ্ছা, আপনারা কেউ আমার কথা বিতর্কে তো শুনছেন যাচ্ছি না। না। আচ্ছা, শুনুন আমরা শুনুন যেহেতু এখানে লোয়ার সালাউদ্দিন ভাই, হাউসে পিআর নাই, সুতরাং আপার হাউসে পিআর আমরা how can you না না allow that? সালাউদ্দিন ভাই, আমি একটু মনোযোগ আকর্ষণ করি। এখন 1:55 বাজে, নামাজেরও টাইম হয়েছে, প্লাস হচ্ছে এটা একটা অনেকটাই থিওরিটিক্যাল ডিবেটে চলে যাবে। এই ডিবেটে আমরা যেতে পারবো না। জাভেদ, আপনার পয়েন্ট। আমরা তো বলছিলাম যদি জাতি এফোর্ড না করতে পারে লাক্সারিয়াস হাউস এটা অ্যাভয়েড করে। না না, আপনারা বলছেন, শুনে সেটা তো আপনারা বলেছেন, সেটা তো বলেছেন। আচ্ছা, ঠিক আছে, আবার মনে হয় এই আলোচনাটা এখানে আমরা স্টপ করব। জি জনাব না না, এইভাবে পয়েন্ট করেন না। না না হুদা ভাই, এই সৈয়দ এক্সপ্রেশনটা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কিছুদিন আগে আরেকজনের এরকম একটা এক্সপ্রেশন। বসেন বসেন, না না, আমি কথা বলছি তো। জাভেদ জাভেদ জাভেদ, আমার কথাটা শেষ করতে। জাভেদ, হুদা ভাই, আপনাকে আমি একটা না না, এই যে পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন না, শুনেন শুনেন, না না, এই শুনেন, আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি হুদা ভাই। সেদিন একজনের একটা এক্সপ্রেশন নিয়ে আপনি আপনার ডিসকন্টেন্ট এক্সপ্রেস করেছেন, আমি ইন্টারজেক্ট করেছি, আমি রেপ্রিম্যান্ড করেছি, যেই অর্থে রেপ্রিম্যান্ড করা হয়। সেক্ষেত্রে আমরা কেন এখানে এসেছি সেই প্রশ্ন যদি তোলেন, তাহলে খুব বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয় আমাদের প্রত্যেকের জন্য। কারণ আপনি আজকে যদি জাভেদকে প্রশ্ন করেন, তাহলে শুধুমাত্র রাজনৈতিক শক্তি হিসেবে না, আপনি প্রকৃতপক্ষে আমাকেও প্রশ্ন করতে পারেন তো। আমরা তো সে আলোচনায় যাচ্ছি না, আমরা প্রত্যেকের আপনার। আচ্ছা, তাহের ভাই, আপনি এখন কথা বলবেন নাকি খাওয়ার পরে, নামাজের পরে কথা বলবেন? না, ঠান্ডা হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে, আমি যেটা মনে করি আর কি, আজকে সকালে আপনার ঠিক আছে, বাইরে আমরা ঠিক করব না প্লিজ। না, এটা এই কথাটা হয়তো বলতে পারে না আসলে। না ঠিক আছে প্লিজ। আমরা আমাদের মানে ফুটে আক্তার, বেরোনোর পর আক্তার, থেকে, আক্তার, বাচ্চা please. বয়স থেকে আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসতেছি। আক্তার, আর আপনারা এই ধরনের কথা আমার মনে হয় এখন এই আলোচনাটা আমরা বন্ধ করি। আমি সেটাই বলেছি, কারো লোকাল স্ট্যান্ডাই নিয়ে প্রশ্ন করার দরকার নেই, প্রত্যেকের লোকাল স্ট্যান্ডাই আছে, না থাকলে এই আক্তার, ঠিক আছে, আমি তো ইন্টারভিউ করেছি। আক্তার 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 সাথে নিয়ে আমরা এই অভ্যুত্থানটা করছি। আক্তার, আপনার কাছে আমার অনুরোধ যে ঠিক আছে, প্রত্যেকেই সেন্টিমেন্টটা বুঝতে পেরেছে, প্রত্যেকেই রেকগনাইজ করছে। আমার এজেন্সি নিয়ে প্রশ্ন ওঠে, না না, তা বুঝতে পেরেছি। আমার দল, এবং আমার দল শুধু না, গোটা অভ্যুত্থানে যে ছাত্র জনতা মাঠে নেমে আসলো, তাদের অস্তিত্ব নিয়ে, তাদের এজেন্সি নিয়ে প্রশ্ন ওঠানো হচ্ছে। আক্তার, ঠিক আছে, এটা তো প্রত্যেকেই রেকগনাইজ করেছে। না আক্তার, প্লিজ। ভূমিকা না না আক্তার, আমি বুঝতে পেরেছি আপনার সেন্টিমেন্টটা, নতুন প্রত্যেকেই করে বুঝতে বলার পেরেছি। কিছু নাই জাভেদ হ্যাড মিসড দ্যাট পয়েন্ট। এখন আসেন আমরা, ঠিক আছে, আপনার প্রশ্নটা মানে এটা valid। ওনাকে এই প্রশ্নটা করার কারণে ওনার সরি বলা উচিত। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন তাহের ভাইকে দেন। এখন 2টা বাজে, প্রত্যেকেই আমরা সম্ভবত ক্ষুধার্তও বটে। আমার মনে হয় আমরা তাহের ভাইয়ের কথাটা শুনে, না প্লিজ হুদা ভাই এখন কথা বলবেন না। আচ্ছা উদা ভাই সরি বলছি, ঠিক আছে।
এই এই না না 1 মিনিট, না না সাকিব প্লিজ কন্টিনিউ করে নেই আলোচনা। এইটা আপনি শুনেন, না না সাকিব এটা বললে তো হবে না। না না সাকিব, আমি আপনাকে অনুরোধ করছি আপনি কথা বলবেন না, আপনাকে পরে মাইক্রোফোন দেওয়া হবে, আপনি যা বলতে চাচ্ছেন বলার সুযোগ দেওয়া হবে। এর আবার আরেকজন গিয়ে ওনাকে মাইক ধরা দিচ্ছে যাতে কথা বলে। একটু সরি বলে দেন, সরি, কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকে সরি। আমি যেই কথাটা বলেছিলাম 2023 সালে সকলে উচ্চকক্ষর একটা প্রস্তাব দিয়েছিলাম, সেই বিষয়ে বলেছিলাম, সেই প্রস্তাবটা তখন কোথায় ছিল, এর জন্যই। তারপরেও যদি কেউ আঘাত পেয়ে থাকে আমি দুঃখিত। ধন্যবাদ। আমরা এই পর্বটা শেষ করছি। এখন তাহের ভাই কি যেন একটা বলতে চাচ্ছেন, ওইটা শুনে আমরা কেটে যাব। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কমিশন তো এখানে একটা প্রস্তাব রেখেছে। আপনি যদি এটা বলেন যে কমিশনের প্রস্তাবের সাথে কারা একমত আছেন, কারা ডিসেন্ট দিবেন বা দ্বিমত আছেন, তাহলে আমার মনে হয় আর আলোচনার কোনো খুব বেশি কিছু লাগে না। আপনি এইভাবে যাওয়ার জন্য আপনি অনুরোধ করছি। আর আমাদের স্ট্যান্ড হচ্ছে কমিশন যে প্রস্তাব দিয়েছে তার সাথে আমরা একমত।